এই মুহূর্তে যারা 50,000 টাকা বাজেটে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে যাচ্ছেন তাদেরকে S24 এই ডিভাইসটা সাজেস্ট করাই যায়, কারণ এই বাজেটের মধ্যে আমার কাছে ওভারঅল সবকিছু মিলে বেস্ট মনে হচ্ছে। এটার ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স সবকিছুই ভালো ছিল। আপনি যদি এই ফোনটা হাতে নেন আপনার কাছে মনে হবে যে একটা ডিসপ্লে আপনি হাতে নিয়ে বসে আছেন, কারণ এটার ডিসপ্লে চারপাশের চিন বেজেলটা এত বেশি ন্যারো ছিল। আর স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে কেমন হবে সেটা আপনারা সবাই জানেন। এটার মধ্যে একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা 6.2 ইঞ্চির, বাট 6.2 ইঞ্চির ডিসপ্লে হলেও ফোনটা অনেক বেশি কম্প্যাক্ট এবং চারপাশের বেজেলগুলো ন্যারো হওয়ার ফলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং ডিসপ্লেটা অনেক বেশি কোয়ালিটিফুল ছিল। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এই ডিসপ্লেগুলোতে প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়ে। আপনি যদি এই সময়ে দেখেন যে 2 বছর পুরাতন যেই স্যামসাং এর লেটেস্ট ফোনগুলো ছিল সেগুলোতে কিন্তু এখন প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়তেছে, লাইক S23 কিংবা S22, সেগুলোর মধ্যে এখন গ্রিন লাইন পড়ার অবস্থা খুবই খারাপ। তো 1 বছর পরে গিয়ে S24 এর মধ্যে আসলে গ্রিন লাইনের কি অবস্থা হয় সেটা এখন বলা যাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত S24 এর মধ্যে কোন ধরনের গ্রিন লাইন পড়তেছে না। তাছাড়া ওভারঅল এটা মানে ইন হ্যান্ড ফিল খুবই ভালো দেয়, খুবই প্রিমিয়াম লাগে হাতে নিতে। তারপর আপনি যদি ডিজাইনটা দেখেন, ডিজাইন দেখবেন যে একদমই S25 এর মতো। S25 থেকে ডিজাইনে কোনো ধরনের পরিবর্তন নেই। আপনি হাতে আসলে কি ইউজ করতেছেন সেটা বোঝাই যাবে না, মানুষ দেখে মনে করবে হয়তো আপনি S25 ইউজ করতেছেন। তো সেই জায়গায় কোনো ধরনের কমতি থাকছে না। বাট S24 যারা কিনবেন তাদেরকে বলবো যে স্ন্যাপড্রাগনটা কেনার জন্য 2-1 হাজার টাকা অ্যাড করে। আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটা হচ্ছে এক্সিনোস ভেরিয়েন্ট। এক্সিনোস ভেরিয়েন্টে দেখা যায় পারফরমেন্স একটু ড্রপ করে, তার পাশাপাশি ক্যামেরা আউটপুটও কিন্তু স্ন্যাপড্রাগন থেকে অনেকটাই খারাপ হয় এটার আইএসপির কারণে। আপনি যদি স্ন্যাপড্রাগন খুঁজে পেয়ে যান অবশ্যই স্ন্যাপড্রাগনটাই নেওয়া উচিত। এটার মধ্যে এক্সিনোস 2400 যে চিপটা রয়েছে সেটা ইউজ করা আছে এবং এটার পারফরমেন্সও ভালোই ছিল, খুব একটা খারাপ বলবো না। আপনি যদি রেগুলার লাইফে ইউজ করতে চান তাহলে খুবই স্মুথলি ইউজ করতে পারবেন, কোনো ল্যাগ হ্যাং দেখবেন না। তার পাশাপাশি তো এটার মধ্যে এখন One UI 7 চলতেছে, অ্যান্ড্রয়েড 15, সবকিছু মিলিয়ে ভালোই ছিল। বাট যারা গেমিং করবেন কিংবা আপনি চান যে ক্যামেরার আউটপুটটা বেটার হতে হবে তাদেরকে কিন্তু এটা খুব একটা ভালো সাপোর্ট দিবেন। আপনি দেখবেন যে মার্কেটে কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট থেকে কিছু টাকা কমে কিন্তু এই এক্সিনোস ভেরিয়েন্টটা কিনতে পারবেন এবং এক্সিনোস ভেরিয়েন্টটাতে দেখলাম যে তুলনামূলকভাবে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও একটু কম দিচ্ছিল। ব্যাটারি ব্যাকআপ নিয়েও কিন্তু প্যারা খাওয়ার চান্স রয়েছে। তারপর যদি এর ব্যাক সাইডে আসেন, এই জায়গায় 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা পেয়ে যাবেন এবং এর পাশে একটা 3x টেলিফোটো জুম লেন্স পাবেন যেটা 10 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। এর প্রত্যেকটা লেন্সের স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট দেখেন যে এটার ছবিটা কতটা কালারফুল ছিল এবং স্যাচুরেটেড ছিল এবং এই ধরনের কালারই মানুষজন বেশি পছন্দ করে। আর আমার কাছে ওভারঅল এটার কালার ভালোই লেগেছে। বাট এর যে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে কেমন জানি একটু ডার্কিশ ছবি আসতেছিল, মানে একটু ডার্ক করে দিতেছিল শ্যাডো এরিয়াগুলোকে। এটা আর একটু ব্রাইট করতে পারলে ছবিগুলো একটু বেশি ভালো লাগতো, একটু জুম করলে দেখা যায় ডিটেল লস হয়ে যাচ্ছে। তাছাড়া ওভারঅল সবকিছু মিলে এটার ক্যামেরা ভালোই লেগেছে। আপনি যখন পোর্ট্রেট মোডে যাবেন তখন আপনি দেখবেন যে 1x 2x এবং 3x এ পোর্ট্রেট ছবি তোলা যাচ্ছে। স্পেশালি 2x এবং 3x এ আমি মোস্টলি পোর্ট্রেট ছবিগুলো তুলেছি। আশা করি এর পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখে আশা করতে পেরেছেন যে এটা থেকে কেমন লেভেলের পোর্ট্রেট পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আইফোনকেও কিন্তু হারিয়ে দিচ্ছিল। এই বাজারে আইফোন কিনতে গেলে iPhone 13 পাওয়া যাচ্ছিল এবং 13 Pro কিনতে গেলে আরো বেশি টাকা অ্যাড করা লাগে, 14 কেনা যায়। তো সেই জায়গায় ওই ফোনগুলোকে খুব ভালোভাবে কিন্তু কম্পিট করতে পারে এবং পোর্ট্রেট ফটোগ্রাফির দিক দিয়ে কিন্তু সেই ফোনগুলো থেকে অনেকটাই এগিয়ে আছে এই S24। যার কারণে যারা ক্যামেরার জন্য ডেডিকেটেডলি একটা ফোন খুঁজে থাকেন তাদেরকে এটা সাজেস্ট করা যায়। কিন্তু ভিডিও দিক দিয়ে আইফোন থেকে অনেকটাই কিন্তু পিছিয়ে আছে, যদিও কিনা এটা দিয়ে 8K 30 fps ভিডিও রেকর্ড করা যায়। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যারা হচ্ছে এটার বেস ভেরিয়েন্ট কিনবেন মানে 128GB ভেরিয়েন্ট তারা কিন্তু আবার UFS 3.1 স্টোরেজ টাইপ পাবেন এবং 256GB কিংবা এর উপরে যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো যদি কিনেন তাহলে কিন্তু UFS 4.0 পাবেন। তার মানে হচ্ছে সেই জায়গায় একটু স্পিডটা আপনি বেশি পাচ্ছেন, যার কারণে বলবো যে আপনি 256GB ভেরিয়েন্টটাই নেন। আর 128GB দেখা যায় যে এখন মানে 1-2 মাস ছবি তোলার পরে এটা ফুল হয়ে যায়, তো সেই জায়গায় সবাইকে রিকমেন্ড করবো যে 256GBটাই নেওয়ার জন্য। আর এই ফোনটার খারাপ দিক যদি বলি তাহলে বলবো যে এটার ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা আহামরি ভালো দিচ্ছিল না। টেনে টুনে দেখা যায় যে দিন যাচ্ছিল, বিকেলের দিকে গিয়ে এটা চার্জ শেষ হয়ে যাচ্ছিল। অবশ্যই বলবো যে এই ফোনটা কেনার সময় অবশ্যই একটা পাওয়ার ব্যাংক কেনার জন্য আপনি যদি ভালো কন্ডিশন দেখে কিনতে পারেন এবং স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা কিনেন তাহলে হয়তো আপনি স্লাইটলি ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পেতে পারেন। এভারেজে এটা থেকে আপনি 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আমাদের এই চ্যানেলটার মধ্যে কিন্তু ওভারভিউ টাইপের ভিডিওগুলো রিসেন্টলি দেওয়া ট্রাই করতেছি, যে কোনো ফোন নিয়ে যদি আমরা কাজ করি সেটার রিভিউ আমাদের মেইন চ্যানেলে পাবলিশ করি, সেইটারই একটা সামারাইজ করে 2-3 মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে এটার মধ্যে একটা রিভিউ দেওয়া ট্রাই করি। আপনি যদি এটা নিয়ে ইন ডিটেইলে জানতে চান তাহলে আইকার্ডে ক্লিক করে এটার একটা ফুল রিভিউ দেখে নিতে পারেন, তাহলে এটার ব্যাপারে একটু ভালোভাবে আইডিয়া পেয়ে যাবেন। আমাদের এই নতুন চ্যানেলটাকে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।